20,000 টাকার জন্য উনি কিডনিটা পর্যন্ত বেচে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, কিডনি বিক্রি করছে? মার কাছ থেকে 20,000 টাকা ঋণ শোধ করার জন্য কিডনি বেচা লাগছে আপনার? আপনার কাটাটা দেখাতে পারেন? ও মাই গড! পরে উনি এটা দিয়ে আইসা ওনারা যখন, আপনার মার ঋণ শোধ করার জন্য? এটা আজও পর্যন্ত কেউ জানে না। আজকে 17 লেভেল এই সত্যটা বলার জন্যই আমার এখানে আসা। আপনি আমার পাগল করে দিলেন বোন। আপনার মা জানে না যে আপনি আজও পর্যন্ত সে জানে না, কোত্থেকে টাকা আনছেন জানে না। একবার কখনো জিজ্ঞেস জিজ্ঞেসও করে নাই। উনি যেই মার জন্য আপনি কিডনি বেচে 20,000 টাকা শোধ দিলেন, সেটা কি আপনার মানে ওনার পেট থেকেই হয়েছিলেন আপনি? আর আমি আমার খালাকে প্রশ্ন করছিলাম বছরখান আগে, এটা বলছে, আমাদের সত্যি? দুজনেই আসল মা। আমাদের আমি আমরা পারতাম অনেক কিছুই করতে, কিন্তু আমাদের সাহস, দুর্বলতা সব জায়গায় আমাদের ভাঙা দিছে। ও মাই গড! মারা নাকি সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে? থেকে আইসা আসে উনি, মানে মাসখানিক পর আসে ওনার আম্মার কাছে যাই টাকার জন্য। ওনার আম্মা যখন ওনার এই মাসখানিক পর মানে উনি যায় ঝড়ায় ধরে, ওনার আম্মা এই পেটের এখানে হাত দেয়, এই জায়গার মধ্যে তুলা ছিল, তখন বলে তোর এই জায়গাটা ফুলা কেন? কয় কি না এমনি এই জায়গাটা এরকম ব্যথা দেখা করে রাখছি। তারপর যখন ওনাকে 20,000 টাকা দেয়, বলে যে তুমি যে কথাগুলো আমাদের বলছো, যে গালাগালি ব্যাপার বাসা আমাদের যে ধৈর্য দাওনি, যে টাকাটা তো তোমার দিলাম, টাকাটা সম্পূর্ণ তার ছিল। আমি যে হাসপাতালে দুগা ভাত খামু এইটা আমার কেউ দেয় না। মনে হয় আমি মাটি কামড়ায় খাই, এরকম অবস্থা ছিল। আমার ছেলেটা হওয়ার আগে আমার 7 দিন ওনার সাথে ঝগড়া লাগছে, আমারে খাবার দেয়নি 7 দিন। আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় দোতলা একটা মহিলা থাকতো, উনি আসতো, উনি শুনতো প্রায়। উনি একদিন লুকায় আসছে আমার কাছে, আয়সা বলে কি বউ তুমি কিছু খাইছো? আমি ওনারে দিয়ে 10 টাকার মুড়ি আইনা 1 মুঠ করে খাইতাম আর পানি খাইতাম। আমি কখনো ভোলাবাজি খাই নাই। উনি ওই মহিলাটা ওনার নিচে ডাইকা একটু একটা বাটির মধ্যে ভাত, মানুষ তো চা খায়, কিন্তু আমাদের ওই সাহসটা ছিল না, চাবো কার কাছে চাবো দিবে না করে দিবে। মূলা ভাজি দিয়া আমি যে ওই ভাতগুলো আমি মনে হয় একবারই মুখে দিয়া সবগুলো খেয়ে ফেলছি। ইস! উনি আমারে বললো কি তুমি কি আরো খাইবা? আমি কই না আর খাবো না। ও মাই গড! আমি 7 দিন না খাই আমি হসপিটালে যাই, আমার বাচ্চাটা হয়েছে। প্রথম মেয়েটা হয়েছে, 10,000 টাকা বিল আমার মা দিছে। তার জন্য যে আমার কিভাবে মানে শুনতে হয়েছে একমাত্র আমি জানি আর আল্লাহ জানে, যে আমার বাচ্চা হওয়ার টাকা। অথচ আমার বোনের যে বাচ্চা হয়েছে 1,000 টাকা খরচ করছে, অনেক বড় করে অনুষ্ঠান করছে। আমার ভাইদের যে বাচ্চা হয়েছে, এই যে ধানমন্ডি বড় বড় 70,000 80,000 টাকাও বিল দিছে এই সিটি হাসপাতাল হসপিটালে। এখানেই হয়েছে। তারপরে আমার মানে সমস্ত খরচ করছে, অথচ আমার যে 10,000 টাকা দিছে সেটার জন্য জানি কি পরিমাণ টর্চার হয়েছি। ছেলেটা যখন হয়েছে 8,000 টাকা বিল আসছে, 8,000 টাকা বিল এই দিছে, খালি 3,000 টাকা ওই যে আয়া বাবদ এরা দাবি করছে, এরা চাইছে। ওই 3,000 টাকার আমার কাছে ছিল না। আমার আম্মা জোগাড় করে আইনা দিছে দিছে ঠিকই, অনেকগুলো কথা শোনাইছে। আমি আমার মারে বললাম কি মা আমারে কয়দিনের লেগে একটু রাখেন বাসা, আমি কয়েকদিন থাকি। ফকিরের মতো বলতেছেন। আমার মা নিয়ে গেছে, নিয়ে যায়। আমাদের 2টা রুম ছিল আমাদের নিজের বাসা, পারলে আমার মা একটা আরো ভাড়া ছিল। দুই কাঠা বাসা, ভালো বড় যে বাসা তাদের নিজের। ভাড়াটিয়ারা বলছে যে একটা রুম খালি করে নেন, থাকুক। 7টা রুম ভাড়া দেওয়া। তো ওই 2 রুমের মধ্যে এখানে আমার বড় ভাই যথেষ্ট পরিমাণ করছে। আমার মা আমার সাথে না থাইকা, আমার মা আর আমার ছোট ভাই থাকতো এক রুমে। আমার বড় ভাই তার বউ বাচ্চা নিয়ে মাটিতে শুইতো, আমারে বিছানায় রাখতো। তার মধ্যে আমার 1 বছর পরেই ছেলেটা হয়েছে। আমার মেয়েটাও দুধের ছিল। আমার মা কইছে কি আমার মেয়ের আনতে পারবো না, খালি ছেলে নিয়ে থাকতে হইব। আমি আমার পুরো জীবনে এরকম মার গল্প শুনি নাই যে এই মায়ের ঋণ শোধ 20,000 টাকা ঋণ শোধ করার জন্য কোনো ছেলে তার নিজের কিডনি বেচে দিছে। আমি এরকম কোনো মার গল্প শুনি নাই যে এই মার কাছে তার মেয়ে না খায়ে ফিরে আসছে, ক্ষুধার্ত পেটে গেছে,
মা তারে কুকুর বিড়ালের প্লেটে খাবার দিছে এবং তারপরে সে না খায় ফেলছে। আমি আমার লাইফে শুনি নাই। কেউ যদি এরপরে বলে মা মহান, মাদের বিচার হয় না, মারা সব কিছুর ঊর্ধ্বে। আমাদের নিজের বাসা ছিল, কিন্তু তাদের আমাকে থাকার মতো একটা স্থান দিতে পারতো, কিন্তু করে নাই কেন। আমি রাস্তায় রাস্তায় থাকছি, কিন্তু তারা কখনোই আমাকে আগলায় নেয় নাই। আমি একটা ভুল করছি বিদায়, এই ভুলের প্রায়শ্চিত্ত আমি এই না হলো 12-15 বছর যাবত দিছি। ওনাদের আবার পাপড়ের বিজনেসও ছিল, খালি রোজার মধ্যে করতো। ওই ওনার দিনাজপুরে একজনের কাছে টাকা দিতে, বিকাশে টাকা পাঠাইলে ওনারা মাল পাঠাইতো। ওনার কাছে 5,000 টাকা দিছিল ওনারা পাঠাইতে, তো উনি পাঠাইতে যাই ওইটা ভুল ইসে চলে গেছে, সেটা সে মানতে রাজি না। এখন যখন আমরা ওই যে ওনাদের বাসায় 4 তলায় থাকি, তখনকার কাহিনী 5,000 টাকা। তখন আমাদের মানে খুবই, আমার রোজার মধ্যে আমি বাজার করি, আমার একটা কানের দুল ছিল, আমার সেই কানের দুলটা আমি আমার খালা শাশুড়ির কাছে বন্ধক রাইখা 3,000 টাকা আনি। আমি বলছি তাকে যে এই জিনিসটা রাখেন, আমি আবার টাকা ম্যানেজ হলে এটা দিয়ে নিয়ে যাব, আমি এখন বাজার করব। তো আইনা এরকম বাজার করি, বাজার করার পরে রোজার মধ্যে বাজার টাজার করি। এখন রোজার বাজার তো করলাম, ঈদের মধ্যে তো নিজেরা কিছু না নিলেও ছেলে মেয়েদের দিতে হয়। তো ওনার এক ফ্রেন্ড, ওনার কথা ই দেখা, ওনার মানে এরকম ই দেখা আমার বলছে ঈদের মধ্যে কি বাজার করছো, তখন আমি বলছি করছি, কয় দেখি। তখন স্কাইপেই চলতো, তখন স্কাইপেতে বললো ভিডিও কলে আসো দেখাও কি বাজার করছো। সে আমার কথা বিশ্বাস করতেছে না, তখন সে লন্ডনে ছিল। বললো দেখি, আমি দেখা লাগবো না, করছি আমি। তখন বলছে না দেখাও, ভিডিও কলে আসো দেখি। সত্য বললাম। তখন ওর পরের দিনই চান্নাতে 2-1 দিন আগে, তখন টাকা পাঠানোটাও খুব কষ্ট করছিল। তখন ওর ছোটো ভাই এসে আমার বলছে যে ভাইয়া আমাকে ব্যাপার হয়েছে, তখন আমার কাছে 6,000 টাকা দিয়ে গেল। ওই 6,000 টাকা থেকে আমি 5,000 টাকা আমার দিয়ে আসলাম। জিজ্ঞেস করো না তুমি টাকা পাইলা কোথায়। প্রত্যেক বৃহস্পতিবারে আমার শাশুড়ির হাতে যদি আমি 1,000 টাকা দিতাম, তাহলে উনি ডাক্তারের কাছে নিয়ে আর যেতেন। আপনি এটা কানতেন করতে? আমি এটা আনতাম আমার ভাইয়ের থেকে, আনতাম আমার ভাইরা বলতাম, আমার তাদের থেকে আমি মানে কথা যে শুইনা আনছি সেটা সে বিশ্বাস করতো না। সে মনে করতো যে ও তো দিবেই। কিন্তু আপনার ভাই না, আপনি শুরুতে বললেন কত খারাপ আচরণ করছে। বড় ভাইও করছে, কিন্তু যখন কান্নাকাটি করে চাইতাম তখন দিত। বোন আর নিতে পারতেছি না, আমি শেষ করি, আমার কষ্ট হইতেছে। আমি জানি না আপনারা কতটুকু দেখার সাহস পাবেন, কিন্তু এটা জরুরি দেখাটা, ভিডিওটা। দুনিয়া নাই। Thank you for subscribing or sharing my content. আব্বু মরার আগেই আর জি। কি আমার বোন জামাইরে বললো যে ওরে একটা চাকরি বাকরি দাও, জি। ও একটা চাকরি করুক। রাইট। তখন আমরা কি করলাম, বের হয়ে যায়, আমরা একটা রুম নিলাম, এক রুমে, এই যে আর হচ্ছে কাজ করতে এক রুমের ভাড়া কত ছিল? 5,000। গুড ইনাফ। আর 5,000 টাকা হইলে খাওয়া থাকা হয়ে যায় আরামসে। থাকতেছিলাম, আরামসেই থাকতেছিলাম। তো তখন কি হলো, উনি যখন ইনকাম শুরু করলো, ওনার বন্ধুদের সাথে, খারাপ বন্ধুদের সাথে উনি মিশা গেল, হ্যাঁ। যোগ হয়ে গেল। তখন দেখা যায় উনি নেশার দিকে চলে গেল। জি। নেশার দিকে চলে যায়, এরকম ওনার বাসায় ওই যে ওই রুমটা খালিই, ওইখানে যে আড্ডা করতো, নেশা করতো, ওইখানে থাকতো। ওনার আম্মা কিচ্ছু বলতো না, কিচ্ছু বলতো না। এই টাকা পয়সা, বিয়ের পরে তো ছেলে মায়ের দায়িত্ব না, বিয়ের পরে তো ছেলে বউয়ের দায়িত্ব। হ্যাঁ আমি ওই বাসা তার আমি তখন যেতাম না। হ্যাঁ, কিন্তু আপনি তো এটাই দেখতেছেন, আপনার জামাই যখন নেশা করে ফিরতেছে আপনি টের পাইতেছেন না? আমি তো তখন বুঝতে পারি না। আমি তো কতদিন পরে বুঝতে পারছেন? কতদিন পরে? এই 6-7 মাস পরে। 6-7 মাস লাগছে নেশা বুঝতে আপনার? উনি সকালে যাইতো, রাত্রে আসতো। আয়শা আমার সাথে তো ভালোই বিহেভ ছিল, টাকা পয়সা দিত রেগুলার? টাকা পয়সা সম্পূর্ণ খরচ আচ্ছা, দিত। তারপরে তো এরকম বোঝার পরে কি করলেন? বোঝার পরে তখন যে আমার শাশুড়ির কাছে আবার গেলাম, যা বললাম আপনার বাসায় এসে যে এরকম নেশা পানি এরকম যে ঘরে থাকে আপনি কি দেখেন না? তখন বললো যে টাকা পয়সা কামায়, কত কামায়, তোমারে টাকা পয়সা দেয়, তুমি থাকো, আমরা কি জানি নাকি কিছু? সঠিক কথা বলছে। আমরা জানি, আমি কিভাবে জানবো? আমি তো জানি এই কাজে গেছে, কাজের থেকে আসছে সরাসরি আমার এখানে বাসায়। আপনার শাশুড়ির দোষ নেই তো ওইখানে তো আমার কোনো, আমি তো আর ওনার পিছে পিছে যাই না। হ্যাঁ। তো বললো যে হ্যাঁ একসাথে থাকলে তো বুঝতা, তো এখানেই তো আসতো। হ্যাঁ। তো একসাথে থাকো নাই, জামাই নিয়ে চলে গেছো, তো জামাই নিয়ে থাকো, আমরা কি জানি? তারপর
তখন বললাম যে জামাই নিয়ে চলে গেছে। আমি তারপরে কি আবার আপনারা ফিরলেন? হ্যাঁ আবার ফিরলাম, উনি Very আবার good. নিয়ে আসলো যে সে আর আনার কি আনলে তো আপনার দায়। উনি তো আর পায়ে দড়ি বাঁধে আসে নাই। না উনি নিয়ে আসছে। উনি কি পায়ে দড়ি বেঁধে আনছে, উনি ওনার- পুলিশ দিয়ে আনাইছে, হাতে বেরি পরে আনাইছে? এই তিনটা তো একটা হয় নাই। না না তার মানে আপনারা আসছেন উনি ওনার ছেলেকে ফোর্স করছে না? যে ফোর্স কেমন করছে? গলা ধরে আনছে? এরকমই গলা ধরছে, ঘাড়ে ধরে আনছে? তা তো আনে নাই। আর ছেলে প্রতিবন্ধীও না, ইচ্ছা করে আসছেন আপনারা আবার। তা এরকম তো এই যে পরে যখন 7 মাস এত নরম সাজার দরকার নাই। 7 মাস পরে যখন ধরা পড়লো যে উনি নেশাগ্রস্ত, হ্যাঁ। নেশাগ্রস্ত, তখন তারপর কি আপনি করলো? রিহাবে কেন দিলেন না? যে আমার সাথে বলাতে নানান রকম আমার ঘরে যত যাব আপনি রিহাবে কেন দিলেন না? রিহাব কি তখন তো আমি চিনিই না, তখন তো আমি জানিই না রিহাব কি। আর আমি তো কাউকে বলতেও পারতেছি না যে উনি নেশা করে আমার বাসায়, কাউকে তো ওকে, বলতে তারপরে কি পারতেছি না হলো? যে ওই বাসা যাওয়ার পরে কি হলো? আমার ঘরের যা এক রুমে থাইকা যা ফার্নিচার করছিলাম সব টিভি টুবি সব ভাঙা ফেলছে। মোবাইল, ওনার মোবাইল, কে? আমার মোবাইল। উনি যখন জানছি ওনাকে ধরছি যে উনি নেশাগ্রস্ত করে, তখন সব ভেঙে ফেলছে। আমার আম্মা আসলো, আমার আম্মারে ফোন দিলাম, আসলো পরে আমার আম্মার এই পায়ের উপরে উনি টিভি ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে আমার আম্মা বললো কি এইভাবে রেনিয়া তো থাকতে পারবি না সঠিক বলছে। ফ্যামিলি ছাড়া, কোনো কিছু হয়ে গেলে তখন এই দায়ভার কে নেবে? নেশা থেকে উঠাইলেন কেমন করে? নেশার থেকে উঠাইছি অনেক পরে। আমার বাবু পেটে আবার আসলো, আসার পরে তারপর দেখা যায় ওখানে থাকলাম, থাকার পর আমার ভাসুর বিয়ে করলো। আমার ভাসুর বিয়ে করার পরে ঠিক সেম কোয়ালিটি আমার ভাসুরের ওয়াইফের সাথেও তারা এরকমই করতেছিল। প্রথম প্রথম ভালোই ছিল তার সাথে, আপনার ভাসুর ওয়াইফ মেনে নিছিল এই ঘটনা? না প্রথম ভালো ছিল তার সাথে কি তার বাবা বিয়ের সময় যে তার ছেলে বিয়ে করছে, বিয়ের অনুষ্ঠান করছে মেয়ের বাবা, তারপরে তাদেরকে 20,000 টাকা দিছে অনুষ্ঠান করার জন্য, পোশাক বাবদ। তো তখন তার সাথে প্রথম প্রথম ভালোই ব্যবহার করছে। তারপরে কিছুদিন পরেই শুরু হয়েছে। তার আবার সৎমা ছিল, তো আমরা দুজনে নিচে থাকতাম, এরকমই সকালে যায় সব কিছু করতাম। হঠাৎ করে আমার এরা 2 ভাই ঝগড়া লেগে গেল একসাথে থাইকা। আমি বলতেছি নেশা ছড়ালেন কেমনে? নেশা ছাড়াইলাম এরে হচ্ছে এক ডাক্তার দেখাইতো, শাশুড়ি এই এবং তিনি ডাক্তার আস্তে আস্তে সারে দিছেন। ই করে উনি ওর কাছে নিয়ে যায় চেক আপ করাইতো। চেক আপ করার পরে তারপর ওনারে 9 মাস যাবত একদমই ঘর থেকে বের হতে দেওয়া হয় না। রুটিন দেওয়া হয়েছিল যে সময়টাতে যখন বন্ধুদের সাথে যেতাম ওই সময়টাতে ওই বাসাতে বের ওই হওয়া যাবে সময় না। যে আমি যে কাজ করি না সেই সময় যে তারে ডাক্তারটা দেখাইছে, ডাক্তারের ভিজিট ছিল কত তা জানি না। ওনাকে আমার প্রত্যেক বৃহস্পতিবারে আমার শাশুড়ির হাতে যদি আমি 1,000 টাকা দিতাম তাহলে উনি ডাক্তারের কাছে নিয়ে আর যেতেন। আপনি এটা কানতেন করতে? আমি এটা আনতাম, আমার ভাই থেকে আনতাম, আমার ভাইরা বলতাম, আমার তাদের থেকে আমি মানে কথা যে শুই না আনছি সেটা সে বিশ্বাস করতো না। সে মনে করতো যে ও তো দিবেই। কিন্তু আপনার ভাই না, আপনি শুরুতে বললেন কত খারাপ আচরণ করছে। বড় ভাইও করছে, কিন্তু যখন কান্নাকাটি করে চাইতাম তখন দিত। ওকে, আপনাদের এই জ্বালা যন্ত্রণা মুক্তি হলো কবে বোন? আমাদের এই জ্বালা যন্ত্রণা মোট হয়েছে আজকে 8 বছর ধরে। কেমন করে? আলাদা, এখন পুরোপুরি আলাদা থাকি। এখন হচ্ছে শাশুড়ি আলাদা থাকে, ভাসুর আলাদা থাকে, আমরা আলাদা থাকি। আপনার কি মনে হয় না আপনাদের পুরো স্টোরিটা আমার শুনে মনে হয়েছে আপনারা শুধুমাত্র ভয় পেয়ে নিজেদের উপরে আত্মবিশ্বাসহীনতার কারণে এত কষ্ট পেয়েছেন? হ্যাঁ আর কোনো কারণ নেই? শুধু আত্মবিশ্বাস ছিল না আপনাদের যে আমরা পারবো দুনিয়ার সাথে ফাইট হ্যাঁ আমরা করতে? এটাই করছি। এখন সম্পূর্ণ বিপরীত। এখন সব জায়গায় আমার সম্মান বেশি, ওর বাসায় ওর বোনের থেকে বেশি ওর আদর করে। এখন নিশ্চয়ই আপনি বেশি টাকা ইনকাম করেন? না বেশি টাকা ইনকাম করি না। আমার কিছুদিন আগেও টাকা ছিল না, তখন আমারই ছিল না। মানে এখন তখন আমি তাদের কাছে হাত পাততে হইতো, এখন আমার যেমন হাত পাততে হয় না। এটার জন্য এখন আমি ভালো। কিন্তু হাত পাততে হইলে কে সম্মান দিবে? সে কথা ঠিক কিনা? হ্যাঁ আমি কারো কাছে গিয়ে ভিক্ষা করবো আর তার কাছে আমি রাজার মতো সম্মানও চাইবে, তা তো হয় কিন্তু না। তারা আমার মা তো সব জায়গার মধ্যে আগে থেকেই আমাকে খারাপ বানায় রাখছে। ও পলায় বিয়ে আপনি করছে পলায় মানে গেছেন, আমি আপনি একটা বেকার ছেলের সাথে চলে গেছেন, আপনারা কেন আদর করবে? আপনি এটাই আমাকে বলেন, একটা মা বাবার দৃষ্টিকোণ থেকে বলেন। আপনার বাচ্চা আরেকটা বেকার ছেলের সাথে গেলে আপনি নেবেন? না তা তো নিব না। তাইলে আপনার মায়ের দোষ কই? কিন্তু সে তো একটা মেয়ের দুঃখ বুঝে। আমি তো তার চেয়ে বড় কথা, আগে মার দুঃখ বুঝেন নাই তো আপনি। আপনি মার দুঃখ বুঝছেন, বাবার দুঃখ বুঝছেন, তাহলে আপনার মা কেন আপনার দুঃখ বুঝবে ভাই? নিজের বেলায় 16 আনা
না, নিজের বেলা 16 আনা না, তাই তো চাচ্ছেন। তারা তো ছাড়াইতে চাইছিল, এর মাঝখানেও তারা আমাকে, আমার 2টা ছেলে মেয়ে হওয়ার পরেও যখন উনি আমাকে মারধর করছে, মারধর করলে আপনি সহ্য কেন করছেন? মারধর করার পরে ওনারা যে নিয়ে গেছে, নিয়ে যায় কি বলছে, ছেলে মেয়েদের ওদের বাসায় রাইখা চলে আসতে হবে। ঠিক কথা বলছে। গেছি, যাই 21 দিন ছিলাম। 21 ঠিক দিন কথা বলছে, বাচ্চা দিয়ে দেন, মানুষ করুক, গায়ে হাত তুলবে কেন? এত বড় সাহস কার আসবে? 21 দিন থাকার পরে হচ্ছে ছেলে মেয়ে রাইখা 21 দিন ছিলাম। 21 দিন পরে আবার তারাই কি বললো যে ঠিক আছে, আরেকবার সুযোগ দিয়া দেখো। হ্যাঁ, মানে আপনারা নিতে পারতেছে না, ঠিক আছে। বোধহয় বসে বসে খাচ্ছেন আপনি। হ্যাঁ, আরেকবার সুযোগ দিয়া দেখো। তা আরেকবার সুযোগ যে দিলাম, আমার ছোট ছোট সন্তান 2টা, দুধের সন্তান, তাদেরকে আমি 21 দিন ফেলে রাখলাম, সেটার একটা কষ্ট। তার আম্মার সাথে ওই যে বললেন যে আবারও গেছি, আবার যাওয়ার পরে এরকম তাদের চিপস, সে যে 9 মাস বসে ছিল এই চুলার সামনে দাঁড়ায়া, আমি মেয়ে হইয়া আপনার জামাই বসে খাইতেছে, আপনি কাজ করবেন না? কাজ করলাম, কাজ ধরলাম, কাজ ধরার পরে আমি 18 কেজি করে চিপস বানাইতাম। যে কয় কেজি বানান, আপনার তো তার খাওয়ার পর আর আপনার খাওয়ার পর আর বাচ্চার খাওয়ার পর আর ভাড়া, ইলেকট্রিসিটি, এগুলোর ইনকাম আপনার করতে হবে না? বসে বসে খাওয়াবে। আজকে বিজনেসের মালিক সম্পূর্ণ উনি এখন। তো আলহামদুলিল্লাহ, কিন্তু কাহিনীটা কি? কাহিনীটা হইতেছে দামড়া 2টা ছেলে বেড়ে তো আমি বসা খাওয়াবো না। পরে কাজ শুরু করলাম, তখন আমার ছোট ছেলেটা আমার 3 মাসের পেটে। জি। আমি প্রথম কাজ করলাম, জি। শুরু করলাম, কাজ করলাম, এরকম করতেছি অনেকদিন করতেছি, পুরোপুরি সুস্থ হইলো পরে তখন আমার উপরে ওনাদের পুরো সংসার চলে। ওনারা কেউ আর বানায় না, আমিই বানাই। কেন ওনারা তখন কাজ করে না কেন? আমার শাশুড়ি কাজ করবে না, কারণ কি আমরা 4 জন মানুষ খাইতেছি না, তারা সে কাজ করবে কেন? তাহলে ব্যবসা টাকা কার কাছে রাখলেন? তার কাছে কাজ কইরা, মানে টাকা ওনার কাছে, কিন্তু উনি আমাকে কোনো টাকা পয়সা দিবেন। তাহলে নিজের ব্যবসা কেন আমি শুরু করবো না? তো আমি যে নিজের ব্যবসাটা শুরু করব, আমার তো অনেক কিছু দরকার, আমি এগুলো কোথায় পাবো? সেগুলো তো সে আমাকে স্পেস দিবে না। শুরু করলেন কবে নিজের ওনার ব্যবসা? সাথে, ওনার বাসায় শুরু করলাম আমি, যখন ওনার মানে সবকিছু দিয়ে শুরু করলাম, আমি কাজ করতেছি, উনি শুধু বৈশা বৈশা মাল বেচবে আর টাকা নেবে। তারপর ঠিক আছে, এরকম করে করতেছি। উনি কি করলো, একদিন পুরা 6-7 মাস যাওয়ার পরে হঠাৎ করে ওইটা বললো কি, এরকম এই টাকা নিয়ে ঝগড়া হইলো যে এত আমার বউ যেহেতু মাল বানাইতেছে, পুরো সংসার চলতেছে ওর উপরে, টাকা পয়সা পাবে না, তাইলে ওর হাত খরচের টাকা। সঠিক, খুব সঠিক। এগুলা বলাতে আমার শাশুড়ি কি করলো, অনেক ঝগড়া করে এর অনেক মারলো। মারার পরে আমার ছেলে মেয়ে 2 জন রাইখা আমারে বের করে দিল। বললো আর যে জামাই? এরে বেরোইতে দিল না, এর এক ঘরে আটকে রাখ। তখনও কি উনি নেশাগ্রস্ত? না না, তখন তো সুস্থই হলো। তাহলে তারে আটকে রাখে কেমনে? আমার ছেলের আমি যেতে দিব না, যাও হিসাব। এটা ফাইজলামে বললো, সরি। এইটা পৃথিবীতে এত দামড়া পোলারে তার মা ঘরের মধ্যে আটকে রাখবে? তাদের ঈদের দিন আমার ভাসুরে আমার শাশুড়ি যেভাবে মারছে, শুধু একটু ঘন্টা দেরি করছে। মারা এক কথার, আটকায় রাখা এক কথা। আমি বাড়ায় যাব, পৃথিবীর কোন দেয়াল আছে এরকম একটা দামড়া পোলারে আটকে রাখবে? কিন্তু সে যদি সে না চায়, আটকে ও যাইতে চায় না, আপনার জামাই আপনার সাথে যাইতে চায় না। জান দেওয়ার ছেড়ে দিত, হ্যাঁ, সেই মরে যাবো। মরুক, আপনি আমার সাথে অবৈধ করবেন, অত্যাচার করবেন, আর আমি আপনার গুনগান গাইবো? তারপর দোষ কমপ্লিটলি আপনার হাজবেন্ডের। এই আমার জায়গাটায় ছেলে মেয়ে 2 জনকে রাখলো যে ওদের দিব না, ওদের আমি, ও যদি চলে আসে আমার সাথে, তাহলে ছেলে মেয়ে নিয়ে রাস্তায় বের হোক। হ্যাঁ, যাক, তো রাস্তায় তো বেরো, আপনি তো ব্যবসা পারেন। তো পরে কি করলাম, আমি ওনাদের বাসায় থাকলাম, সিঁড়িতে থাকলাম, রাত্রেবেলা ছাদে থাকলাম, এরকম করে। নাটক আপনারা কেউ কারো হচ্ছে নাটক কম পারেন না। নিউ মার্কেটে আমি একটা দোকানে কাজে লাগলাম শেষে। ভেরি গুড, ভেরি গুড। তারপর যায়া কাজ করতেছিলাম, কাজ করতে করতে ওখানে কিছুদিন কাজ করার পরে ওইখান থেকে মালিকের থেকে আমাকে, যেমন ওই যে প্রথম বিয়ে হওয়ার পরে যার বাসায় নিয়ে গেছিল, ওই ছোট্ট একটা পার্লারের দোকানে, যেটা না, ওই এক মুরব্বির বাসায় প্রথম যখন বিয়ে হয়েছে, তো ওনার কাছে আবার উনি বের হয়ে কি করলো, আমার ওনার কাছে রাইখা আসলো। রাইখা আসার পরে আমি ওইখান থেকে, উনি নিজেই একজন অসহায় মানুষ, তো আমি ওনার থেকে সকালে কাজে এখান থেকে নাজিমুদ্দিন রোড থেকে হাঁটতে হাঁটতে নিউ মার্কেট যেতাম। ওখানে আমার 30 টাকা কনভেস দিত, আমি 10 টাকার ভর্তা কিনতাম, 10 টাকার ভাত কিনতাম, কিনা খাইতাম। তো কিছুদিন, 1 মাস, মানে কিছুদিন যাওয়ার পরে 1 মাস পুরা হয় নাই, তো আমি ওনার থেকে কিছু টাকা অগ্রিম নিলাম। নেওয়ার পরে ওনারে দিলাম, দেওয়ার পরে আমরা নদীর ওই পারে একটা ঘর নিলাম। ঘর নিয়ে এই হচ্ছে আমাদের, এই যে তখন থেকে আমাদের পুরো আলাদা হওয়া শুরু। ওইখান থেকে আলাদা রুম নিলাম, রুম নিয়ে থাকলাম। থাকার পরে ওইখান থেকে কাজ করা, আস্তে আস্তে যে চিপসের সব কিছু কেনার পরে এই ছেড়ে দিলাম, নিউ মার্কেটের কাজটা ছেড়ে দিলাম, কারণ আমার ছেলে মেয়েরা তো দেখতে হবে। ওইখানে কাজ কইরা দেখা যায় কি, উনি আবার সেই নেশার মধ্যে অ্যাটাক্ট হইলো, নেশার মধ্যে আবার জড়িত হইলো। এখন আমি যা দিয়ে চিপস বানাচ্ছি,
সেটা দিয়েই ওনারেই দিব না সংসার চালাবো, কিভাবে কি করব। তারপর দেখা যায় যেদিন মাল বেচে আসি সেদিন উনি 1000 টাকা নিয়ে গেলে আর 1000 টাকা থাকে, 1000 টাকা ঘর ভাড়ার মধ্যে রাখবো নাকি চাল ডাল কিনবো। যাই হোক, এরকম করে এই সমস্যার মধ্যে চলতেছে। বাসার থেকে এরকম শুধু আব্বু মারা গেল। আব্বু মারা যাওয়ার পরে বড় ভাইটা একটু সম্পর্ক রাখলো, এরকম কথাবার্তা বলতো, মাঝে মধ্যে কিছু গেলে টাকা পয়সা দিত, দিয়ে এরকম চলতো আর কি। এরকম করে আলাদা হয়ে যাওয়ার পরে আবার এরকম হইলো। এরকম করতে করতে আবার সেই ডাক্তারের কাছে ওনারা আপনারা দেখা সফল হইলেন কবে বোন? সফল হয়েছে এই বছর খানিক যাবত। কেমন করে ঘুরলো, কেমন করে? এখন উনি ভালো আছে, সুস্থ আছে। অবশ্য আমার থেকে বেশি পরিশ্রম ওই করে, কারণ বাসাটা যেহেতু কাজটা আমাদের হোমের বেসমেন্ট, ওই সম্পূর্ণ টেক কেয়ার ওই করে। আজকে আপনি কেন করেন না? আমি করি, কিন্তু ওরই পরে করতে বেশি পারে করা। কম। ওই 20,000 টাকার জন্য আমি যেটা বলি, ওই 20,000 টাকার জন্য কিভাবে দিবে, তখন আমাদের কোনো স্পেস, তখন তো আমরা খায়া পড়ে এই ঋণ ছিলাম। অমুকের থেকে ঋণ 200 টাকা নিতাম, অমুকের থেকে 500 টাকা নিতাম, এরকম করে ঋণ ছিলাম। তারপরে এই ঋণের মধ্যে উনি অনেক জায়গায় আমরা রক্তব্যস্ত গেছি যে ওনার ওই 20,000 টাকা কিভাবে দিতে পারি। হাসপাতালে ঘুরছি, অনেক পেজে নক করছি, অনেক জায়গায় নক করছি, ঘুরছি যে যদি রক্ত বেচাও হয়, মানে তার 20,000 টাকার জন্য রক্তের দাম আর কয় টাকা? সে আমাদের কোনোভাবেই ঠিক থাকতে দিতেছিল না। মানে সকালে ফোন করে যা তা বলে, দেখা যায় হুট করে বাসায় যায় গালাগালি সবার সামনে। ভাড়াটিয়ারা তো আরও ছিল, তাদের সামনে এরকম বেফাস বাসায় গালাগালি করতো। সব করতে পারো, আমার টাকা দিতে পারো না, এই না। কিন্তু সে তো জানে না যে কত কষ্ট করে যে এখন তো আপনারা ভালো আছেন। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনার মনে হয় না যে আপনি যদি একটু সাহস করে এই কাজটাই আগে শুরু করতেন? আসলে কি তখন আমি করতে পারিনি, আমার ভিতরে ভয় ছিল কি আমি পলায় বিয়ে করছি। আমার আব্বু সবসময় বলতো তুমি যদি চলে আসো তাহলে সবাই আমাকে আরো নান্নত দিব। তারপরে যখন বাসায় যাইতাম, মার ব্যবহার ছিল না ভালো, ভাই বোনের ব্যবহার ছিল না ভালো। আমাদের নিজের বাসা ছিল, কিন্তু তাদের আমাকে থাকার মতো একটা স্থান দিতে পারতো, কিন্তু করে নাই। আমি রাস্তায় রাস্তায় থাকছি, কিন্তু তারা কখনোই আমাকে আগলায় নেয় নাই। আমি একটা ভুল করছি বিদায়, এই ভুলের প্রায়শ্চিত্ত আমি এই না হলো 12-15 বছর যাবত দিছি। এখন আমি বছর খানিক হইব আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তারা আমার এই 20,000 টাকার জন্য উনি কিডনিটা পর্যন্ত বেচে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আমরা না পাই একজনের থেকে লাভে টাকা নিয়েছিলাম 10,000 টাকা, ওনার কাছে মাসে সপ্তাহে 1,000 করে দিতে হইতো। কিডনি বিক্রি করছে আপনার? কাটাটা দেখাতে পারেন? ও মাই গড! পরে উনি এটা দিয়ে আইসা ওনারা যখন আপনার মার ঋণ শোধ করার জন্য, মার কাছ থেকে 20,000 টাকা ঋণ শোধ করার জন্য কিডনি বেচা লাগছে আপনার? এটা আজও পর্যন্ত কেউ জানে না। আজকে 17 লেভেল এই সত্যটা বলার জন্যই আমার এখানে আসা। আপনি আমার পাগল করে দিলেন বোন। আমরা আমি পারতাম অনেক কিছুই করতে, কিন্তু আমাদের সাহস, দুর্বলতা সব জায়গায় আমাদের ভাঙা দিছে। ও মাই গড! মারা নাকি সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে? থেকে আইসা আসে উনি, মানে মাসখানিক পর আসে ওনার আম্মার কাছে যাই টাকার জন্য। ওনার আম্মা যখন ওনার এই মাসখানিক পর মানে উনি যায় ঝড়ায় ধরে, ওনার আম্মা এই পেটের এখানে হাত দেয়, এই জায়গার মধ্যে তুলা ছিল। তখন বলে তোর এই জায়গাটা ফুলা কেন? কয় কি না এমনি এই জায়গাটা এরকম ব্যথা দেখা করে রাখছি। তারপর যখন ওনাকে 20,000 টাকা দেয়, বলে যে তুমি যে কথাগুলো আমাদের বলছো, যে গালাগালি ব্যাপার বাসা আমাদের যে ধৈর্য দাওনি, যে টাকাটা তো তোমার দিলাম, টাকাটা সম্পূর্ণ তার ছিল। তার মধ্যে আরেক দিন ছিল ওনাদের আবার পাপড়ের বিজনেস ছিল, খালি রোজার মধ্যে করতো। ওই ওনার দিনাজপুরে একজনের কাছে টাকা দিতে, বিকাশে টাকা পাঠাইলে ওনারা মাল পাঠাইতো। ওনার কাছে 5,000 টাকা দিছিল ওনারা পাঠাইতে, তো উনি পাঠাইতে যাই ওইটা ভুল ইসে চলে গেছে, সেটা সে মানতে রাজি না। এখন যখন আমরা ওই যে ওনাদের বাসায় 4 তলায় থাকি, তখনকার কাহিনী আপনার মা জানে না যে আপনি আজও পর্যন্ত সে জানে না, কোত্থেকে টাকা আনছেন জানে না। একবার জিজ্ঞেসও করে নাই। ওই যে এটার জন্য এই কথাটা বলি, 5,000 টাকা তখন আমাদের মানে খুবই, আমার রোজার মধ্যে আমি বাজার করি, আমার একটা কানের দুল ছিল আমার, সেই কানের দুলটা আমি আমার খালা শাশুড়ির কাছে
বন্ধক রাইখা 3,000 টাকা আনি। আমি বলছি তাকে যে এই জিনিসটা রাখেন, আমি আবার টাকা ম্যানেজ হলে এটা দিয়ে নিয়ে যাব, আমি এখন বাজার করব। তো আইনা এরকম বাজার করি, বাজার করার পরে রোজার মধ্যে বাজার টাজার করি। এখন রোজার বাজার তো করলাম, ঈদের মধ্যে তো নিজেরা কিছু না নিলেও ছেলে মেয়েদের দিতে হয়। তো ওনার এক ফ্রেন্ড, ওনার কথা দেখা, ওনার মানে এরকম দেখা আমার বলছে এদের মধ্যে কি বাজার করছো, তখন আমি বলছি করছি, কয় দেখি। তখন স্কাইপেই চলতো, তখন স্কাইপেতে বললো ভিডিও কলে আসো, দেখাও কি বাজার করছো। সে আমার কথা বিশ্বাস করতেছে না, তখন সে লন্ডনে ছিল। বললো দেখি, আমি বললাম, দেখা লাগবো না, করছি আমি। তখন বলছে না দেখাও, ভিডিও কলে আসো দেখি। সত্য বললাম। তখন ওর পরের দিনই চান্নাতে দু একদিন আগে, তখন টাকা পাঠানোটাও খুব কষ্ট করছিল। তখন ওর ছোটো ভাই এসে আমার বলছে যে ভাইয়া আমাকে ব্যাপার আছে, তখন আমার কাছে 6,000 টাকা দিয়ে গেল। ওই 6,000 টাকা থেকে আমি 5,000 টাকা আমার দিয়ে আসলাম। জিজ্ঞেস করলো না তুমি টাকা পাইলা কোথায়? 5,000 টাকা যে দিয়ে আসলো উনি। যেই মার জন্যে আপনি কিডনি বেচে 20,000 টাকা শোধ দিলেন, সেটা কি আপনার মানে ওনার পেট থেকেই হয়েছিলেন আপনি? আর আমি আমার খালাকে প্রশ্ন করছিলাম বছরখান আগে, এটা বলছে, আমাদের সত্যি? দুজনেই আসল মা। আমি 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 আমার খালামণিকে আমি প্রশ্ন করছিলাম, খালামণি আমি কি আসলে তার পেটেতে হয়েছি? কয়, হ্যাঁ বাবা তুই সত্যি তার পেটেতে হয়েছিস। আমি আমার তুমি বিশ্বাস হয় না মাঝে মধ্যে, এই জন্য তোমাকে জিজ্ঞেস করা, খালামণিকে জিজ্ঞেস করছিলাম শেষ বছরখান আগে। আমি আমার পুরো জীবনে এরকম মার গল্প শুনি নাই যে এই মায়ের ঋণ শোধ 20,000 টাকা ঋণ শোধ করার জন্য কোনো ছেলে তার নিজের কিডনি বেচে দিছে। আমি এরকম কোনো মার গল্প শুনি নাই যে এই মার কাছে তার মেয়ে না খায়ে ফিরে আসছে, ক্ষুধার্ত পেটে গেছে, মা তারে কুকুর বিড়ালের প্লেটে খাবার দিছে এবং তারপরে সে না খায় ফিরছে। আমি আমার লাইফে শুনি নাই। কেউ যদি এরপরে বলে মা মহান, মাদের বিচার হয় না, মারা সব কিছুর ঊর্ধ্বে, তারপর আমি যত দূরে তো থাকি ওই আমার সাথে মার সাথে আবার অ্যাটাচ করা যায়। বোন আপনার জীবন থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? শিখতে পারি এরকমই, মানে আমার মতো কেউ যেন এরকম ভুল না করে। নিজেকে আর কেউ যদি দুর্বল না মনে করে। That's it. আমি অনেক আমরা আমাদের দুর্বল দুর্বল হয়ে মনে করছি। গেছিলাম, সত্যি কথা। তখন আমি ভাবি নাই যে আমি বের হইলে মনে হয় কিছু করতে পারবো, আমি Yes. বের হইলে মনে হয় কিছু করতে পারবো। দুনিয়া অনেক বড়। আর কিভাবে করব? যেখানেই যাই সেখানেই তার চাচারা যায়, দেখা যায় একটা কাজ করে আসে। যেখানেই যায় থাকি সেখানেই দেখা যায় তাদের ফেস করতে হয়। আমাদের একটা রুটিন ছিল, যার কারণে বন্ধু বান্ধব তৈরি করতে পারিনি আমি, যে আমার স্কুলের বন্ধুদের সাথে মেলামেশা করতে পারিনি। তারা যে আমার সম্পর্কে জানবে, কীভাবে জানবে? কারণ আমাদের সময় দেওয়া ছিল স্কুল টাইম 11টা থেকে 5টা, 5টার থেকে 8টা পর্যন্ত কোচিংয়ের পরে বাসার মধ্যে থাকতে হবে 8টা 10-এর মধ্যে। আমার যে 2টা বেবি হয়েছে, আমার মানুষ বলে যে বাচ্চা হলে নাকি সেই খোলাটা নাকি মাও ভরাইতে পারে না, বিয়ানো খোলা মাও ভরতে পারে না। আমার 2টা বেবি হয়েছে, আমি যে কি ভাতের যে কি কষ্ট করছি, ভাতের কষ্ট আমার লাইফে আমি এরকম ভাতের কষ্ট আমি জীবনেও করি নাই। যে ভাত যে কি জিনিস, আমি শুধু আমার মেয়েটা হয়েছে তখন তারা দিছে ঠিক মতো। কারণ কি তখন আমার মা আমার ছুটি করে নেই, একটাও করে নেই। এটার জন্য আমার শাশুড়িও রাগি কিছু করে নেই। আমার ছেলেটা হয়েছে পরে আমার সকালে খাবার দিত, দুপুরের খাবার দিত বিকেলে। আমি খিদায় মনে হয় আমি মাটি কামড়ায় খাই, এরকম অবস্থা ছিল। আমার ছেলেটা হওয়ার আগে আমার 7 দিন ওনার সাথে ঝগড়া লাগছে, আমারে খাবার দেয়নি 7 দিন। আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় দোতলা একটা মহিলা থাকতো, উনি আসতো, উনি শুনতো প্রায়। উনি একদিন লুকায় আসছে আমার কাছে, আয়সা বলে কি বউ তুমি কিছু খাইছো? আমি ওনারে দিয়ে 10 টাকার মুড়ি আইনা 1 মুঠ করে খাইতাম আর পানি খাইতাম। আমি কখনো মূলাবাজি খাই নাই। উনি ওই মহিলাটা ওনার নিচে ঢাইকা একটু একটা বাটির মধ্যে ভাত। মানুষ তো চা খায়, কিন্তু আমাদের ওই সাহসটা ছিল না, চাবো তার কাছে চাবো দিবে না করে দিবে। মূলা ভাজি দিয়া আমি যে ওই ভাতগুলো আমি মনে হয় একবারই মুখে দিয়া সবগুলো খেয়ে ফেলছি। ইস,
উনি আমারে বললো কি তুমি কি আরো খাইবা? আমি কই, না আর খাবো না। ও মাই গড। আমি 7 দিন না খাই আমি হসপিটালে যাই, আমার বাচ্চাটা হয়েছে। প্রথম মেয়েটা হয়েছে, 10,000 টাকা বিল আমার মা দিছে। তার জন্য যে আমার কিভাবে মানে শুনতে হয়েছে একমাত্র আমি জানি আর আল্লাহ জানে, যে আমার বাচ্চা হওয়ার টাকা। অথচ আমার বোনের যে বাচ্চা হয়েছে 1000 টাকা খরচ করছে, অনেক বড় করে অনুষ্ঠান করছে। আমার ভাইদের যে বাচ্চা হয়েছে, এই যে ধানমন্ডি বড় বড় 70,000 80,000 টাকাও বিল দিছে এই সিটি হাসপাতাল হসপিটালে। এখানেই হয়েছে। তারপরে আমার মানে সমস্ত খরচ করছে, অথচ আমার যে 10,000 টাকা দিছে সেটার জন্য জানি কি পরিমাণ টর্চার হয়েছে। ছেলেটা যখন হয়েছে 8,000 টাকা বিল আসছে, 8,000 টাকা বিল এই দিছে, খালি 3,000 টাকা ওই যে আয়া বাবদ এরা দাবি করছে, এরা চাইছে। ওই 3,000 টাকার আমার কাছে ছিল না। আমার আম্মা জোগাড় করে আইনা দিছে, দিছে ঠিকই, অনেকগুলো কথা শোনাইছে। আমি একটা সাপোজিটার 60 টাকার জন্য আমার ছেলেটা হয়েছে, আমি 3 দিন পর্যন্ত বিছনায় ছিলাম, আমি উঠে দাঁড়াইতে পারতেছিলাম সে না। জানতো না ব্যথা। সাপোজিটারের দাম কত। আমি জানি না যে সাপোজিটারের দাম কত, 60 টাকা। পরে এক আয়ারে জিজ্ঞেস করলাম কি আমার সাথে সবাই দেখি কি দাঁড়ায় হাঁটতেছে, কিন্তু আমি ব্যথায় আমি উঠতে পারতেছি না। আমার মা ছিল সাথে, তারপর আইনা দেয়নি। মাই গড। আমি আয়ারে জিজ্ঞেস করলাম কি হায় রে একটা টাকা। সাপোজিটারের দাম কত, বললো কি 60 টাকা। আমি কি 60 টাকা একটা সাপোজিটারের দাম? আমার কাছে একটা 5 টাকা, একটা 2 টাকা, আর হচ্ছে 10 টাকা মানে নতুন টাকা ছিল আমার ব্যাগে। পরে আমি ওইখান থেকে 14 টাকা 15 টাকা দিলাম যে আমার 2টা সাপোজিটার এনে দেন। আয়া কইলো কি এটা তো আরো আগে আনলেই আপনি খাড়ায় যেতে পারতেন। আমি বললাম আমি তো জানি না, আমি ভাবছি অনেক টাকা ওষুধের দাম। তো ওই সাপোজিটার দেওয়ার পরে তারপর আমি দাঁড়াইলাম। আমার মেয়ে হয়েছে তখন আমার মা, আমি ওটির থেকে বেরোইছি, পরে আমার মা রাইখা আমারে চলে গেল। আমার ভাই, আমার বড় ভাই বলল কি এই ওর দাদি আছে আর কিছু লাগলে সিঁড়িতে বইয়া থাকবো না, এই না দিব না। আমার মা আমারে রাইখা চলে গেছে। আমার শাশুড়ি আমার রাত অর্ধেক রাতে যখন বাবুরে নিয়ে আসলো দুধ খাওয়াইতে, তখন বললো কেমন মা? মাইয়া ওটির থেকে বেরোইছে, মা ফালায় তুইয়া বাসায় যে আরামে ঘুমাইতেছে। তা আমি জানি আমার মা আছে, আমার এতটুকু বিশ্বাস যে আমার মা বাইরে আছে। পরের দিন সকালবেলা দেখে আমার মা বোরখা টোরখা পিন্দা আমার দেখা করতে গেছে। আমার মা মানে ফ্রেশ যে চেহারাটা বোরখা পরা দেখে আমি কই কি না সত্যি আমার মা আমার ফেলে রেখে চলে গেছে। আমার বড় বোন আমার মেয়ের সময় একটা বড় তয়লা আর একটা ছোট তয়লা এনে দিয়ে গেছে। আমি যে হাসপাতালে দুগা ভাত খামু এইটা আমার কেউ দেয় না। মেয়ের সময় আমার মা চলে গেছে দেখে, ছেলের সময় আমার শাশুড়ি আসেই নাই, আসবে না, তারা দেখতে আসবে না। ছেলের সময় মেয়ের সময় আমার মা ছুটি করে নেই দেখে তারা আসবেও না, তারা নিয়েও যাবে না। তা আমার মা কি করলো, আমি আমার মারে বললাম কি মা আমার কয়দিনের লেগে একটু রাখেন বাসা, আমি কয়দিন থাকি। ফকিরের মতো বলতেছেন। আমার মা নিয়ে গেছে, নিয়ে যায়। আমাদের 2টা রুম ছিল, আমাদের নিজের বাসা, পারলে আমার মা একটা আরো ভাড়া ছিল। দুই কাঠা বাসা, ভালো বড় যে বাসা তাদের নিজের। ভাড়াটিয়ারা বলছে যে একটা রুম খালি করে নেন, থাকুক। 7টা রুম ভাড়া দেওয়া। তো ওই 2 রুমের মধ্যে এখানে আমার বড় ভাই যথেষ্ট পরিমাণ করছে। আমার মা আমার সাথে না থাইকা আমার মা আর আমার ছোট ভাই থাকতো এক রুমে। আমার বড় ভাই তার বউ বাচ্চা নিয়ে মাটিতে শুইতো, আমারে বিছানায় রাখতো। তার মধ্যে আমার 1 বছর পরেই ছেলেটা হয়েছে। আমার মেয়েটাও দুধের ছিল। আমার মা কইছে কি আমার মেয়ের আনতে পারবো না, খালি ছেলে নিয়ে থাকতে হইব। তখন মেয়ে দুধ খায়। তখন মেয়েটা আবার দুধ খায়। ও মাই গড। তারপরে কি করলাম, থাকলাম, বাইরে বললাম, বুঝায় বললাম যে ওরে আপনার লগে রাখেন, ওর দাদি। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বোন, আমি আর নিতে পারতেছি না। আমি অ্যাকচুয়ালি আর নিতে পারতেছি না। মা বাবার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ উঠে যাবে এই ভিডিওটা দেখলে, বাট এটা সত্যি ঘটনা। তো মেয়েটা সবসময় খালি কান দিয়ে ওর ফুপু রাখে, ওর দাদি রাখে। মেয়ের দুধ ছাড়ানো হয়েছে, ছাড়া ফেলছি, তখন মেয়ে আমি রাখি, ছেলের ওই রাখে। তো একদিন আমার কাছে খাবারের অভাবে ইস বোন আর নিতে পারতেছি না। আমি শেষ করি, আমার কষ্ট হইতেছে। আমি জানি না আপনারা কতটুকু দেখার সাহস পাবেন, কিন্তু এটা জরুরি দেখাটা ভিডিওটা।
দুনিয়া নাই নাই। Thank you for subscribing or sharing my content.